আর প্রবেশ করে গেলাম ভুটানে। আমার প্রথমবার আসা এই দেশটিতে। আবার এদিক থেকে এক্সিটের কাজ চলছে। এইরকম কিছুটা ফুনশোলিং শহর। আজকের এই গল্পের সূচনা আমি করছি মধ্য মাদারিহাট থেকে। মা বাবাকে নিয়ে একটা দীর্ঘ রোড ট্রিপ কমপ্লিট করে আমরা প্রায় সন্ধে নেমে যাওয়ার পর পৌঁছই হচ্ছে দি জাঙ্গল বুক রিসর্টে। জলদাপাড়া অঞ্চলে যারা একটা ভালো মানের রিসর্টে থাকতে চাইছেন অবশ্যই এই রিসর্টটিকে কনসিডার করে দেখতে পারেন। দারুণ সুন্দর ব্যবস্থাপনা এবং এখানেই দুদিন থেকে ভুটানের ডে এক্সকারশনটা খুব সহজে করে আসা যেতে পারে। এমনকি জিপ সাফারির যে গেটটি থেকে এন্ট্রেন্স করায় সেই গেটটাও খুব কাছে এই রিসর্টটার। চলুন চট করে শুরুতে আপনাদের একটা রুম ট্যুর দিয়ে নিই, তারপর বাকি গল্প বলছি। আচ্ছা, জাঙ্গল বুক রিসর্টের ফার্স্ট ফ্লোরে আমাদের রুম নাম্বার 204। একটু দেখিয়ে দিই আপনাদের। ঢুকে বাঁদিকে একটা বড় কাভার্ড এরিয়া, এদিকে লাগেজ রাখবার জায়গা, ইলেকট্রিক কেটল, দুটো জলের বোতল, কাঁচের গ্লাস, কাপ, চা কফি বানানোর জন্য প্রচুর অ্যারেঞ্জমেন্টস রেখেছেন। আর এইটা হচ্ছে মূল শোয়ার জায়গা বলতে পারেন। ডাবল বেড, সাইড টেবিল, ওদিকে সাইড টেবিল, ইন্টারকম আছে, একটা বসবার মতো সোফা, সামনে ছোট সেন্টার টেবিল, এদিকে একটা ওয়ার্কিং ডেস্ক উইথ আ মিরর, এদিকে একটা বড় টিভি সেট টপ বক্স সমেত, আর এদিকে আরেকটা আয়না আছে উইচ কুড বি কনসিডার্ড অ্যাজ এ ড্রেসিং এরিয়া। এখন তো প্রশ্নই নেই, প্রচণ্ড ঠান্ডা, বাট যারা গরমের সময় আসবেন তাদের জন্য এই রুমটিতে আছে এসি, এদিকে আছে ফ্যান, আর এই খাটটা মোটামুটি একটা কিং সাইজের বেড। আর এই রুমের লাগোয়াই আছে হচ্ছে বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা বড় গিজার, এদিকে একটা ওয়েস্টার্ন টয়লেট, এদিকে ওয়াশ বেসিন, আয়না, এদিকে আর একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া। দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক যেরকম হোটেল আমি বেসিক্যালি পছন্দ করি থাকতে সেরকম টাইপের একটা হোটেল। আর এদিকে একটা মিনি ফ্রিজ তো আছেই। খুব খুব সুন্দর একটা প্রপার্টি। একটাই জিনিস আমার মনে হলো যে এখানে লিফটটুকু নেই। এই তো গেল জাঙ্গল বুক রিসর্টের গল্প। জাঙ্গল বুক রিসর্টটিকে আরও ডিটেলসে যারা দেখতে চান আমার একটা ডেডিকেটেড ব্লগ আছে, সেই ব্লগটার লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। WBTDCL জলদাপাড়ায় যারা রুম পাচ্ছেন না, প্রাইভেট হোটেলগুলির মধ্যে এটাকে আমার বেশ স্ট্যান্ডার্ড মনে হয়েছে। সার্ভিস, খাওয়া দাওয়া সর্বদিকে ভালো। আমরা পরের দিন একদম সকালবেলা রওনা হই হচ্ছে জলদাপাড়ার জিপ সাফারি করতে। হোটেলের যদি রিসেপশন ডেস্কে বলেন ওনারা অ্যারেঞ্জ করে দিতে পারেন। আমরা যেহেতু একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে গেছিলাম, তারাই আমাদের সমস্ত ট্রিপটা অ্যারেঞ্জ করে দিয়েছিল। সে গাড়ি হোক, জিপ সাফারি হোক, হোটেল হোক, সমস্ত কিছু। তাই আমাদের সেই হেডেকটি নিতে হয়নি। বর্ষার সময়টা যারা যাচ্ছেন আপ টিল 15 সেপ্টেম্বর, এই সময় কিন্তু জিপ সাফারি আপনারা পাবেন না। তাই তাদের জন্য মনে হয় আজকের ভিডিওটা আরও কার্যকরী। আপনারা যারা 2 নাইট 3 ডেজের জন্য জলদাপাড়া সার্কিটটায় যাচ্ছেন, প্রথম দিনটা গিয়ে এরকম ভালো মানের একটি রিসর্টে রেস্ট নিয়ে একটু লেজারের সময় কাটিয়ে পরবর্তী দিনটা অবশ্যই তোরসা নদী, ভুটানের ডে এক্সকারশনটা করে আসতে পারেন। সেই ডে এক্সকারশনেরই সমস্ত ডিটেলস আপনাদের শেয়ার করবার চেষ্টা করব। ব্রেকফাস্ট করে আমি এবং মা বাবা রওনা হলাম ফুনশোলিংয়ের দিকে। শুধু 2 নাইট 3 ডেজ বলে নয়, যারা 1 নাইট 2 ডেজের জন্য এই সার্কিটটিতে যাচ্ছেন সেটাও কিন্তু খুব ইজিলি ডুয়েবল। আপনারা শুক্রবারে চেপে বসুন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, মাদারিহাটে নামুন। মাদারিহাট থেকে জাঙ্গল বুক রিসর্ট অটোতে 10 মিনিট নেবে, 100 টাকার মধ্যে ভাড়া। সেদিনটা লেজারে কাটান, কারণ পৌঁছতেই বেলা হবে। লোকাল সাইট সিইং করে নিতে পারেন কয়েকটা। পরের দিন সকালে আমাদের মতো মর্নিং স্লটে সাফারি করুন। সারা দিনটা ভুটানে ঘুরে বিকেলে আবার 4টে নাগাদ হাসিমারা থেকে ট্রেন ধরে নিন বাড়ি ফেরবার জন্য। এই হচ্ছে তোরসা নদী। দেখুন এখন শীতকালে প্রায় একদমই জল নেই এবং তোরসা নদীর পাশ দিয়ে চলে গেছে রেলের ব্রিজ। আমরা এই ব্রিজ দিয়ে আবার ফিরতি পথে। হাসিমারা এখান থেকে আর 3 কিলোমিটার হবে এবং এই তোরসা নদীর ধারেই আছে হচ্ছে একটি মন্দির, সম্ভবত শনি মন্দির আছে, রাম মন্দির আছে। দেখে আসি একবার।
জলদাপাড়া থেকে বেরিয়ে হাসিমারা জয়গাঁও হয়ে ফুনশোলিং পৌঁছতে আপনাদের কম বেশি 1 ঘন্টা সময় নিতে পারে। এই গোটা রাউন্ড ট্রিপটা করে আবার হাসিমারা স্টেশনে ড্রপের জন্য গাড়ি ভাড়া পড়ে থাকে দিনে 2,500 থেকে 3,000 টাকা মতো। যত সকালে বেরোতে পারবেন তত ভালো। রাস্তা মোটের ওপর ভালো হলেও শেষ দিকটা একটু ঘিঞ্জি, নানা চা বাগানের মধ্যে দিয়ে আপনাদের রাস্তা এগোতে থাকবে। গাড়ির পারমিট সাধারণত যারা গাড়ির ড্রাইভার তারাই জোগাড় করে দিতে পারে। আর সব থেকে সুন্দর স্ট্রেচ এইটা, ভারতের দিক থেকেই কিন্তু ভুটানের বাড়িঘর এবং পাহাড়গুলো দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমরাও প্রায় পৌঁছে গেলাম হচ্ছে জয়গাঁওয়ের বর্ডারের কাছে, এবং তারপরে সেখানে গিয়ে কি কি ফর্মালিটিস করতে হলো ডে ট্রিপের জন্য সেগুলো তো দেখাবোই, তার সঙ্গে আপনাদের ঘুরে দেখাবো জয়গাঁওয়ের মার্কেটটি, যা আমার খুব ভালো লেগেছে। দারুণ জিনিস বিক্রি হয় সেখানে। আমরা প্রায় বর্ডারের কাছাকাছি এসে গেছি। এদিকে একটা কি বিরাট মার্কেট এই জায়গাতে। এই একটা মার্কেটে ভুটানিদেরও কিন্তু প্রচুর আনাগোনা, ওনারাও আসেন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে। আমি দেখছি যে সোনার দোকান থেকে জামা কাপড়, গ্রসারি, প্রচুর জিনিসের বিক্রি বাট্টা চলছে কিন্তু। জয়গাঁওয়ের মার্কেট, সামনেই হচ্ছে ইমিগ্রেশনের কাউন্টার। এইখান দিয়ে আমরা তো পায়ে হেঁটে ঢুকে যেতে পারবো, বাট দাদাকে জানতে যেতে হবে যে গাড়ির কি পসিবিলিটি, কারণ আজকে তো অনলাইনে ইমিগ্রেশন হচ্ছে না। মার্কেটে ভিড়ভাট্টাটা দেখুন। ওপারটা গেলে এই একটা অন্য জগৎ পুরো। আমরা হেঁটেই ইমিগ্রেশন করব, আপনাদের দেখাচ্ছি। আমার দারুণ লাগছে জায়গাটা, এত ভালো মার্কেট প্লেস। রেডিমেড গার্মেন্টস তো এখানে দারুণ, এবং দেখুন এই যে ভুটানের ওদের যে পোশাক সেটাও কিন্তু এখানে খুব মানে বিক্রি বাট্টা হচ্ছে। ডান দিকে দেখতে পাচ্ছেন তো ওপরে, ওটাই ভুটানের পাহাড়। আমরা যে ফুনশোলিং এ উঠবো, আমরা কিন্তু ওই বরাবরই যাবো আবার গাড়ি নিয়ে। 4 চাকা গাড়ি এদিক দিয়ে ঢুকে যাবে। আমাদের ড্রাইভার জি বললেন ওনার আজকে টোকেন বা অন্য কিছুই লাগবে না, এখানে জ্যামও নেই, সোজা এই রাস্তা দিয়ে ঢুকে যাবে গাড়ি। এই ট্যাঙ্কের পাশের এই সরু রাস্তা, এই হচ্ছে এখানের বর্ডার। এই যে দেয়ালটা দেখছেন, এটাই হচ্ছে বর্ডার। আমাদের ধর্মতলায় যে জাতীয় জিনিস বিক্রি বাট্টা হয়, এখানেও দেখছি সেই একই রকম। এখন কি বিশাল সাইজের পান আর সুপুরি। এইটা দিয়ে শুনলাম এক্সিট, আর আমরা এই বর্ডার বরাবর যাচ্ছি, এখান দিয়ে হবে এন্ট্রি। এই পাঁচিলটাই ইন্ডিয়া এবং ভুটানের মধ্যে। এইখানেই ইমিগ্রেশন হবে। ভুটানে ওনারা যে পোশাক পরেন তার রেডিমেড এখানে বিক্রি হচ্ছে, প্লাস পিসও বিক্রি হচ্ছে, টেলার আছে বানিয়ে দিচ্ছে। ঢোকার সময় পুলিশরা আইডি কার্ড চেক করল, তারপরে ব্যাক স্ক্রিনিং হলো। কোনো ফর্মালিটি নেই, কিচ্ছু নেই, এরপর সোজা চলে যান। তবে হ্যাঁ, এরপর একটা ডিভিশন আছে, যারা লং টার্ম স্টে করবেন তাদের একরকম ব্যাপার, আর ডে ট্রিপের লোকের আর একরকম ব্যাপার। এখানে রেস্টরুমের ভালো ব্যবস্থা আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন গোটা ইমিগ্রেশন জোনটা। এটিএমও আছে, ভুটানি টাকা এখান থেকে তুলে নিতে পারবেন। নালট্রাম টুরিস্টদের এন্ট্রি এখানে, জেনারেল এন্ট্রি আবার এইখানে। ওই পাটটা কত সুন্দর দেখুন, কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ। আর প্রবেশ করে গেলাম ভুটানে। আমার প্রথমবার আসা এই দেশটিতে। আবার এদিক থেকে এক্সিটের কাজ চলছে। এইরকম কিছুটা ফুনশোলিং শহর, কি পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর দেখুন। বাট আনফর্চুনেট পার্ট হচ্ছে এই ফুনশোলিং এ কিন্তু খুব একটা কোনো ঠান্ডার ব্যাপার নেই। এখন বোধহয় 24-25 ডিগ্রি টেম্পারেচার, বেশ গরমই লাগছে, শীতের পোশাক গায়ে রাখা যাচ্ছে না। পেডিস্ট্রিয়ান টার্মিনাল থেকে বেরোলাম, তার বাইরের ফাসাদটা কিছুটা এরকম। সমস্ত জিনিসটা মানে একদম যেন পাল্টে যাচ্ছে। এই 8 কিলোমিটার যে হেঁটে এলাম, ওপারটা তো দেখাচ্ছি ঘিঞ্জি মার্কেট, দোকান পালার। এপাশটা দেখুন, এদিকেও মার্কেট আছে, এদিকেও দোকান আছে, কিন্তু সমস্ত কিছুটা একদম অন্য রকম ভাবে মেনটেন। এইখানে এগুলো হচ্ছে লোকাল ভুটানের ট্যাক্সি। আপনি যখন এখানে আসবেন, লোকাল ভুটানের লোকেরা কিন্তু আপনাকে অ্যাপ্রোচ করবে। এই ফুনশোলিং এর যেটা সাইট সিং 1000-2000 টাকা নেয় ভারতীয় মুদ্রায় ঘুরে দেখবার জন্য। যে কারেন্সি গালট্রাম, সেগুলো কিন্তু ভারতীয় মুদ্রার সাথে সমান, মানে এখানের 1 টাকা ভারতীয় মুদ্রারও 1 টাকা।
এখানে সস্তা হচ্ছে লিকার এবং পেট্রোল। তো এখানে ভারতীয় যখন কেউ আসেন গাড়ি নিয়ে, তিনি এখান থেকেই শুনছিলাম ফুল ট্যাঙ্ক করে নিয়ে ফেরে আর কি। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঝকঝকে ছবির মতো দেশ। তাই ওই মেন গেটটা যেখান থেকে ভারতের দিক দিয়ে গাড়ি ঢোকে, তো আমাদের গাড়িটা ঢুকেও এখন পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে মেন এন্ট্রি গেট। এই দেশটাকে না এক্সপ্লোর করতে হবে 4 দিন 5 দিন এসে। এইটুকু ঘুরে ঠিক মন ভরবে না, জানেন। সবসময় পিছনে তারা নিয়ে ঘোরা, তো খুব ফ্যাসিনেটিং একটা কান্ট্রি, আমাদের পড়শি দেশ। এটা ভুটানের ডিপার্টমেন্টাল স্টোর, নানা রকম জিনিস বিক্রি বাট্টা হচ্ছে। নানা রকম চকলেট জিনিসপত্র, ওনাদের এখানে চা, গিফটিং আইটেমস, নুডলস, অনেকটা থাইল্যান্ডের কথা মনে পড়ছে। সব অন্যান্য ব্র্যান্ড, ইন্ডিয়ান কিছু ব্র্যান্ডও বিক্রি হচ্ছে, লাইক কোক, ফ্যান্টা। বাট এইগুলো দেখুন, এইসব ইনস্ট্যান্ট নুডলস, এগুলোর ব্র্যান্ড ইন্ডিয়ায় কিন্তু পাবেন না। নানা রকম ড্রিঙ্ক, তারপর দেখলাম কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ব্যাগ সবই আছে। লেস বিক্রি হচ্ছে, আইসক্রিমস বিক্রি হচ্ছে, সব ক্রিম বেলের ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো। এই জার্নিটার সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার মা বাবার একটা নতুন দেশ দেখবার সুযোগ, এবং একদম প্রায় বিনামূল্যেই বলা যায়। এই ট্যুরটা করতে আপনাদের কোনো পাসপোর্ট, ভিসা, ডে ট্রিপটার জন্য অ্যাটলিস্ট কিচ্ছুর প্রয়োজন পড়বে না। আর আপনারা যে ইন্ডিয়ান ভেহিকেলটা নিয়ে হয়তো ডুয়ার্সে ঘুরছেন, সেই আপনাদের ঘুরিয়ে দিতে পারে। নেপালের ওই সীমানা বর্ডারের মতো নয় যে গাড়ি বাইরে রেখে আপনাদের ওদের গাড়ি করেই সাইট সিইং করতে হবে। ব্যাপারটা একদমই সেরকম নয়। দেখবার ফুনশোলিং শহরকে ঘিরে অনেক কিছুই আছে, তবে আমরা বেছে বেছে কয়েকটি জায়গা দেখেছিলাম, কারণ আবার বিকেলে ট্রেন ধরবার ছিল। আমরা ফার্স্টেই ফুনশোলিং শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত অ্যামোচু সাসপেনশন ব্রিজের দিকে যাই, যা এখন এই সার্কিটের সব থেকে পপুলার জায়গা। জায়গাটিতে দারুণ ছবি তো উঠবেই, এবং প্রাকৃতিক সৌন্দর্যে আপনাদের মন ভরে যাবে, স্পেশালি যারা বর্ষাকালের সময়টা যাচ্ছেন। আরেকটা জিনিস, আপনারা কিন্তু এই যে রাস্তাটায় যখন শেষ অংশে যাবেন, গোটা রাস্তাটাই প্রায় এরকম উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে যাবেন। এখানে ছোটখাটো ফুড ট্রাক টাইপের আছে, খেতে পারেন। এই হচ্ছে ভুটানের নাম্বার প্লেট, দেখুন WB গাড়িও আছে, আর এই কিছু ভুটানের গাড়ি। এই হচ্ছে সাসপেনশন ব্রিজ, আর এই নিচে অ্যামোচু নদী। এবার নিচে দেখুন কিছু লোক নৌকা চড়েও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে সাসপেনশন ব্রিজের এন্ট্রি। হ্যাঁ, ওনারা করে নি। দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু। নিচে নদীটা কতটা স্বচ্ছ দেখতে পাচ্ছেন, পাথরের রংটুকু পর্যন্ত দেখা যাচ্ছে। ফুনশোলিং থেকে থিম্পুর পাহাড় বরাবর যে রাস্তাটি ওঠে, সেই রাস্তা বরাবর প্রায় কিলোমিটার 6-7 এসে এই গুম্ফাটা পড়ে। এখানে আর মনাস্ট্রি, টিকিটের ব্যাপার আছে, দেখে বলছি। এই জায়গাটির নাম রিনচেনডিং খারেপান্ডি গম্পা। চলুন, 30 টাকা করে এন্ট্রি টিকিট পড়লো। এখান থেকে কি অপূর্ব ভিউ দেখুন,
গোটা ফুনশোলিং শহর এবং জয়গাঁওয়ের এখান থেকে একটা দারুণ ভিউ আছে। খুব সম্ভবত দূরে আমরা তোরসা নদীও দেখতে পাচ্ছি। মানে ইন্ডিয়ান প্লেনসটা এখান থেকে দারুণ দেখা যাচ্ছে। মজা হচ্ছে আমরা যখন আবার এই রাস্তাগুলো দিয়ে উঠছিলাম তখন আবার আমরা এই পাহাড় এখানের বাড়িগুলো দেখতে পাচ্ছিলাম। এই হচ্ছে গোম্পা। ফেরার সময় আমাদের গাড়িটি রিফুয়েল করবার জন্য একটি পেট্রোল পাম্পে দাঁড়ায়। পেট্রোল রেটস দেখে বেশ মজাই লাগে, অনেকটাই কম কলকাতার থেকে। ফেরার সময় কিন্তু আবার ইন্ডিয়ায় ফেরার সময় যে এক্সিট চেক পয়েন্টটা, সেখানে কিন্তু বেশ লাইন পড়ে, মাথায় রাখবেন, হাতে সময় নিয়ে বেরোবেন। জায়গাতে ইন্ডিয়া ভুটান 0 পয়েন্টে অনেকগুলো পিওর ভেজ রেস্টুরেন্ট আছে। তার মধ্যে আমরা শীতল রেস্টুরেন্টে খেলাম, 200 টাকা করে ভেজ থালি নিল। খুব ভালো ব্যবস্থাপনা, যেরকম পরিষ্কার টয়লেট, স্টাফেদের ব্যবহার ভালো, খাবারের স্বাদ ভালো। এখান থেকে যেটা 0 পয়েন্ট একদম মানে স্টোনস থ্রো ডিস্টেন্স। এর পাশে একটা বিরাট এই হালদিরামস টাইপের দোকান আছে। এখানে টুকটাক মিষ্টি, স্ন্যাক্স বা অন্যান্য জিনিস কিন্তু পেয়ে যাবেন আপনারা। চলো, এই হচ্ছে হাসিমারা স্টেশন, গ্রামের মধ্যেকার স্টেশন। দিনে বেশি ট্রেনের মুভমেন্ট নেই এখান থেকে। এই বিকেলে আমাদের কলকাতায় যাওয়ার এখান থেকেই একটাই ট্রেন, কাঞ্চনকন্যা। এখানে আসবে বোধহয় 4টে নাগাদ এবং 4:02 এক্সিট। আলিপুরদুয়ার থেকে ছাড়বার পরে এর আগে একটাই স্টেশন আছে, হ্যামিল্টনগঞ্জ বলে। এই হচ্ছে হাসিমারা স্টেশন। এবার আজকের এই ভিডিওটি শেষ করবার পালা। আমার সঙ্গে এই ডে ট্রিপ ভুটানের করে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা যারা অল্প খরচে হয়তো নিজের মা বাবা বা প্রিয়জনকে নিয়ে একটা দিন একটি অন্য দেশে খানিকক্ষণ সময় কাটাতে চান, এর থেকে ভালো অপশান এখন কিচ্ছু নেই। প্রায় কোনো খরচ নেই, নিজের ইন্ডিয়ান ভেহিকেলটা নিয়েই কিন্তু অনায়াসে ঘুরে আসতে পারেন ভুটানে। এরকম ছোটোখাটো ভিডিও দিতেই থাকবো আগামী দিনে। আজকের ভিডিওটি এনজয় করে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।